এটাকে যদি সুখবর বলি বাংলাদেশীদের জন্য, তাহলে অত্যুক্তি করা হবে না। বাংলাদেশের মানুষ আবার ইন্ডিয়াতে পর্যটন ভিসা নিয়ে ঢুকতে পারছে। আগামী ২৮ জুন থেকে। আজ ২৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী উনি আজ তার পরিচয়পত্র আমাদের রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে আগামী ২৮ জুন থেকে বাংলাদেশের সবগুলো ভিসা সেন্টার থেকে পর্যটন ভিসার জন্য আবেদন করা যাবে। কিন্তু আমি শিরোনামে লিখে দিয়েছি কিন্তু কিন্তু কি সেটা আলোচনা করব আমরা পর্যায়ক্রমে। আগে আমরা দেখি যে এই ভারতীয় ভিসা যে আবার চালু হলো, যে পর্যটন ভিসাটা দীর্ঘদিন ধরে ভারত বন্ধ করে রেখেছিল। সেই ২০২৪ সালের যে ৫ই অগাস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যখন পালান, তারপর থেকেই ভারত সরকার এই ভিসা বন্ধ করে রেখেছিল। তো পর্যটক ভিসা বন্ধ করে রাখার পিছনে একদম রাজনৈতিক কারণ ছিল, এছাড়া আর অন্য কিছুই না। কিন্তু অর্থনৈতিকভাবে ইন্ডিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে বলছি, ২৪-এর ৫ অগাস্টের আগ পর্যন্ত প্রতি বছর কয়েক বছরের যদি আমরা ডেটা দেখি, তাহলে দেখতে পাই যে প্রতি বছর প্রায় ২৫ লাখ, এভারেজে ২৫ লাখ বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে যেতেন। ২৪-এর ৫ অগস্টের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ, গড়ে ২৫ লাখ বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে যেতেন, যেটা ইন্ডিয়ার সমস্ত পর্যটকের মধ্যে শীর্ষস্থানীয় দেশ ছিল বাংলাদেশ। অর্থাৎ সারা পৃথিবী থেকে যত পর্যটক ইন্ডিয়াতে আসতো বা আসে, তার মধ্যে বাংলাদেশ থেকে সব থেকে বেশি, বাংলাদেশ শীর্ষ দেশ। এত বেশি সংখ্যক পর্যটক আর অন্য কোনো একক দেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করে না। তো এটা ইন্ডিয়ার জন্য কেন অর্থনৈতিক ক্ষতি ছিল, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আমরা জানি যে যখন ৫ আগস্টের পর কলকাতার, বিশেষ করে কলকাতার, ইন্ডিয়া বলতে তো আসলে ইন্ডিয়া তো অনেক বড় দেশ, বিশেষ করে কলকাতার, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা বড় ভূমিকম্পের মতো এসেছিল কারণ কলকাতার একটা বড় অংশ জুড়ে, যেটা মিনি বাংলাদেশ বলা হয়, ওই মার্কুইস স্ট্রিট, নিউ মার্কেট, এই এলাকাগুলো জুড়ে এখানের 80% হোটেল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল হোটেল মালিকেরা। ইভেন পর্যটকদের সঙ্গে জড়িত যেসব ব্যবসা আছে কলকাতায়, হোটেল, চিকিৎসা, মানি এক্সচেঞ্জ, পরিবহন, নানামুখী ব্যবসায়িক সেক্টরগুলো রীতিমতো ধসে পড়ে গেছে এবং এখনো সেগুলো মুখ থুবড়ে পড়ে আছে। কলকাতার এই খাতগুলো এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, শুধুমাত্র একটাই কারণে, যে বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়াতে প্রতি বছর যে ২৫ লাখ, গড়ে প্রায় ২৫ লাখ পর্যটক যায়, বাংলাদেশি পর্যটক যায়, এটার কিন্তু সিংহভাগই যায় কলকাতায় বা পশ্চিমবঙ্গ। প্রায় একটা পরিসংখ্যানে বিভিন্ন বেসরকারি সংস্থার যে তথ্যগুলো দেখা যাচ্ছে, কারণ এইগুলোর তো আসলে সরকারি বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, যে একটা পর্যটক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকে উনি কোথায় গেলেন, এটার সুনির্দিষ্ট তথ্য কেউ কোথাও প্রকাশ করে না বা নেও হয়তো বা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর যে আনুমানিক যে ধারণা, যে পরিসংখ্যান, তাতে জানা যাচ্ছে যে প্রায় 80%, অর্থাৎ যে ২৫ লাখ বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে প্রতি বছর যায়, তার ৮০ ভাগ, প্রায় ১৯-২০ লাখ পর্যটক পশ্চিমবঙ্গেই যান। অন্যভাবে বললে, পশ্চিমবঙ্গে অন্য কোথাও গেলেও পশ্চিমবঙ্গ তথা কলকাতা হয়েই যান তারা, অর্থাৎ কলকাতায় তারা টাইম স্পেন্ড করেন। তো কলকাতার অর্থনীতিতে এই ২৫ লাখ, ২৫ লাখ যে বাংলাদেশি পর্যটক, তারা কি পরিমাণ অবদান রাখেন সেটারও একটা হিসাব আছে, আনুমানিক হিসাব আছে। সেই হিসাবটাও অনেক বড়, কম না। প্রায় $২.৫ বিলিয়ন বাংলাদেশি পর্যটকেরা বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $২.৫ বিলিয়ন ইন্ডিয়াতে খরচ করেন। অনেক বড় একটা সংখ্যা, কম না। এই $২.৫ বিলিয়ন খরচ করে আসেন তারা, ওখান থেকে ঘুরতে যান, শপিং করতে যান, চিকিৎসা করতে যান, নানান কারণে এটা খরচ করেন। $২.৫ বিলিয়ন ক্ষতিটা ইন্ডিয়া মেনে নিয়েও ভিসা বন্ধ করে রেখেছিল। এই ভিসা বন্ধ করে রাখার আরেকটা কারণ ছিল, শুধু বাংলাদেশকে শায়েস্তা করতে চাওয়া বা রাজনৈতিক বৈরিতার কারণেই নয়, ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের, তার অভ্যন্তরীণ রাজনীতিরও বলি আমরা বাংলাদেশি পর্যটকেরা। অভ্যন্তরীণ রাজনীতির বলি কিভাবে? পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার। তো এই যে একটা ইস্যুতে বাংলাদেশি পর্যটক আটকে দেওয়া হলো, গেল না, এবং তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো কিন্তু পশ্চিমবঙ্গ। ভারতের অন্যান্য প্রদেশে এটার প্রভাব খুব একটা পড়েনি। অর্থনৈতিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গের সরকারের উপরও একটা চাপ সৃষ্টি করা, মমতা ব্যানার্জির সরকারের উপরেও একটা চাপ তৈরি করা। বিজেপি তখন এক ঢিলে দুই পাখি মেরেছিল। এখন যতটা আমরা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যে বিজেপি সরকারের অনুরোধেই, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের অনুরোধেই, অর্থাৎ যে শুভেন্দু বাবু যে নতুন মুখ্যমন্ত্রী হলেন, ওনার অনুরোধেই কেন্দ্রীয় সরকার এই দীনেশ ত্রিবেদীকে দিয়ে পর্যটন ভিসাটা দ্রুত চালু করার ব্যবস্থা করেছেন। হোয়াটএভার, যেটাই হোক না কেন, হয়তো পশ্চিমবঙ্গের অবশ্যই প্রয়োজন আছে এখানে। বাংলাদেশি পর্যটক ছাড়া পশ্চিমবঙ্গের সত্যিকার অর্থেই চলাটা কষ্ট। এটা আমরা ২৪-এর ৫ আগস্টের পরে দেখেছি, যে সেখানকার কলকাতার ব্যবসায়ীদের হাহাকার দেখেছি, অনেক দেখেছি।
ব্যবসায়ীরা চাচ্ছিলেন, মনে প্রাণে চাচ্ছিলেন যেন বাংলাদেশি পর্যটক ওখানে যায়। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দ্রুতই দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েই প্রথম ঘোষণাটাই দিলেন যে বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্ডিয়ার ভিসা ওপেন। আগামী 28 জুন থেকে এই ভিসার অ্যাপ্লিকেশন বাংলাদেশিরা করতে পারবেন। এবার আসি ওই প্রসঙ্গটাতে। কিন্তুগুলো আমি কি বলতে চাচ্ছি? কিন্তুগুলো হচ্ছে যে ইন্ডিয়ান সরকার কিছুদিন আগে আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ওনাকে দিল্লিতে 2 ঘন্টা বসিয়ে রেখে একটা বার্তা দিয়েছেন, চাইলে ইন্ডিয়াতে আগের মতো এরকম ঢোকা যাবে না, হয়তো পরীক্ষা দিতে হবে, বা ইন্ডিয়া কিছু দাদাগিরি করবে আমাদের সঙ্গে। সো যারা পর্যটন ভিসা নিয়ে যেতে আবার আগ্রহী হচ্ছেন বা যাওয়ার প্রয়োজনও আছে, সেই আলোচনাটা আমি করব। যারা যাবেন তারা সাবধান থাকবে। এ ধরনের পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হতে পারে, ধরেই রাখেন পড়তে হবে। আমার ধারণা পড়তে হবে আপনাকে। আপনি ইন্ডিয়াতে পর্যটন ভিসা নিয়ে যান, চিকিৎসা ভিসা নিয়ে যান, ব্যবসায়িক ভিসা নিয়ে যান, যে ভিসা নিয়ে যান না কেন, আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সেই অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন। আর বাংলাদেশি হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে ইন্ডিয়া দাদাগিরি করে আমাদের সঙ্গে, ইন্ডিয়া আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, এগুলো সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। ইন্ডিয়াতে আপনি যাবেন, এমন কিছুই করবেন না, এমন কিছুই করার চেষ্টা করবেন না যাতে দেশের দুর্নাম হয়। যে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে পারে বলে আমি সাবধান করছি, সেরকম পরিস্থিতিতে সবসময় নিজের দেশের কথা মাথায় রাখবেন। আপনি বাংলাদেশি, দেশের মান সম্মান যেন বজায় থাকে, ওই পরিস্থিতিতে এমন কিছু করবেন না যেন আপনার এবং আপনার দেশের মান সম্মান নষ্ট হয়। এটা বিশেষভাবে মনে রাখবেন। কারণ বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক, এই 5 আগস্ট পূর্ববর্তী যে সম্পর্কটা ছিল, সেখানে এখনো পৌঁছেনি, এবং পৌঁছাতে কতদিন লাগবে তারও ঠিক নেই। না, আপনাকে ইমিগ্রেশনে হেনস্থা করতে পারে, এটা খুব স্বাভাবিক। ইমিগ্রেশনে আপনাকে হেনস্থা করতেই পারে, এটার একটা ইঙ্গিত ভারতীয় সরকার দিয়েছে ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বসিয়ে রেখে। সো এটা আপনি ধরে রাখেন যে আপনার জন্য এটা হতে পারে, কিন্তু সেই পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আপনাকে মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে। আর এটা শুধু ইন্ডিয়ান সরকারের বার্তা তাও না, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও এক ধরনের হিংসাত্মক মনোভাব আমি দেখতে পাচ্ছি গত 2 বছর ধরে। অনলাইনে যত পশ্চিমবঙ্গের অ্যাক্টিভিস্ট আছেন, এদের মধ্যে অনেকেই, একটা বড় অংশ, এরা কেমন জানি একটু উগ্র টাইপের কথাবার্তা বলে। বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক কথা, নেতিবাচক প্রচারণা, বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক কথাবার্তা, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, যদি সময় হয় আপনারা দেখে নেবেন, যে আমরা আসলে আমাদের হীনমন্যতে ভোগার কোনো কারণ নেই। আমরা পশ্চিমবঙ্গের মানুষের থেকে অনেক ভালো আছি, অনেক বড় লোকস আমরা, সত্যি কথা সেটাই। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের তুলনায় অনেক গরিবস বলছি এই অর্থে, আমি মজা করেই বলছি, কিন্তু আসলেই তারা গরিবস এই অর্থে, অর্থনৈতিকভাবে বা অন্যান্য নানান সূচকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে, আমি সামগ্রিক ইন্ডিয়ার কথা বলছি না, পশ্চিমবঙ্গের থেকে অনেক এগিয়ে আছে। সো এসব বিষয়ে হীনমন্যতে ভোগার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশি পর্যটকদের 80%ই পশ্চিমবঙ্গ তথা কলকাতায় যান, সো ওখানে গেলে আপনার লোকাল কলকাতার মানুষের সঙ্গে, বা কি বলে, পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে আপনি বিরূপ আচরণ পেতেও পারেন। যেহেতু সম্পর্কটা খুব বাজে অবস্থায় চলে গিয়েছে, এটা শুধু সরকারের না, মানুষেরও, সাধারণ মানুষেরও চলে গিয়েছে, সেটাও পেতে পারেন। সেটার জন্য প্রস্তুত থাকবেন, এবং অবশ্যই এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে দেশের মান সম্মান নষ্ট হয়, এটা সবার আগে মাথায় রাখবেন। আরেকটা কিন্তুর কথা আমি বলবো আপনাদেরকে, যে কিন্তুটা সম্ভবত মনে রাখা দরকার। কারণ পতিত আওয়ামী সরকারের যত ছোটখাটো বড় নেতা আছে, হ্যাঁ, কর্মী আছে, এরা কিন্তু সব পশ্চিমবঙ্গে গিজগিজ করছে এখন, বিশেষ করে কলকাতা। এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখেছি, আমরা জানি এটা, যে তারা কলকাতাতেই আছেন, লুকিয়ে চুপিয়ে আছেন। তাদের মনে কিন্তু প্রচন্ড ক্ষোভ আছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারেন তাদের দ্বারাও, এটাও মাথায় রাখবেন। এই আওয়ামী কর্মীরা পশ্চিমবঙ্গে যে যারা ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ, এই জুলাই অভ্যুত্থানের পক্ষের লোকের উপর যারা প্রচন্ড ক্ষুব্ধ, তারা কোনো না কোনোভাবে আপনাকে হেনস্থা করতে চাইতে পারে, এটাও মাথায় রাখবেন। সেটার ব্যাপারেও সতর্ক থাকবেন, অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সর্বশেষ যেটা আমি যে বলতে চাচ্ছিলাম, এটাও গুরুত্বপূর্ণ কথা, যে ইন্ডিয়ার বৈষম্যমূলক আচরণ, দাদাগিরির প্রতি আমরা ক্ষুব্ধ, আমরা সন্তুষ্ট না। ইনফ্যাক্ট দক্ষিণ এশিয়ার কোনো দেশই সন্তুষ্ট না। তারপরে এটাও একটা চরম সত্য কথা, ইন্ডিয়াকে বাদ দিয়ে আমাদের চলাও সম্ভব নয়। ইন্ডিয়ার মতো একটা বৃহৎ অর্থনীতির দেশ, এত বড় দেশ, আপনি দেখেন না, বাংলাদেশ থেকে প্রতি বছর এখানে 25 লক্ষ পর্যটক প্রতি বছর যায় এখানে। হ্যাঁ, গত 2 বছরে কমছে সেটা, ওই ভিসা না দেওয়ার কারণে, কিন্তু 25 লক্ষ পর্যটক প্রতি বছর যায়, এটা বিরাট ব্যাপার এটা। আর তারপরেও আমাদের যেতে হবে ওখানে, আমাদের নানান কারণেই যেতে হবে। ওদের যেমন প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গ যেমন, পশ্চিমবঙ্গের সরকার, শুভেন্দু অধিকারী সরকার যেমন এখন রিকোয়েস্ট করেছে কেন্দ্রীয় সরকারকে যে প্লিজ ভিসাটা ওপেন করে দাও, আমার কলকাতার অর্থনীতি ধসে যাচ্ছে, বা কলকাতার অর্থনীতি চাঙ্গা করার দরকার, বাংলাদেশি পর্যটক আসলে সেটা চাঙ্গা হবে। ওদের যেমন দরকার, তেমন আমাদেরও কিন্তু যাওয়া দরকার, আমাদের চিকিৎসার জন্য যাওয়া দরকার, আমাদের শপিং করতে যাওয়া দরকার, আমাদের ঘুরতে যাওয়া দরকার। চমৎকার চমৎকার জায়গা আছে ইন্ডিয়াতে, আমরা দেখতে যেতে চাই,
সেটাও কিন্তু আমাদের দরকার। সো আমাদের দরকারটাও কম না। একপাক্ষিকভাবে কোনো কিছু ভাবা যাবে না। ইন্ডিয়া দাদাগিরি দেখাতে চাচ্ছে, এটা তাদের হীনমন্যতা আমি মনে করি। কারণ আমরা প্রতিবেশী, আমাদেরকে উপযুক্ত সম্মান দিতে না পারাটা এটা তাদের ব্যর্থতা, তাদের হীনমন্যতা। আমরা আমাদের প্রতিবেশীকে উপযুক্ত সম্মান দিতে চাই, আমরা আমাদের প্রতিবেশীকে উপযুক্ত সম্মান দিব, এটা মাথায় রাখবেন সবসময়। সো আমাদের প্রয়োজন আছে ইন্ডিয়াতে যাওয়ার। ইন্ডিয়া ছাড়া এক প্রকার আমরাও আসলে অচল। এটা এই ব্যাপারটা আমাদের বিশ্বাস করতে হবে যৌক্তিকভাবে। আবেগ দিয়ে কথা বললে হবে না। ইন্ডিয়া ছাড়া এক প্রকার আমরাও অচল। এখন পর্যন্ত প্রকৃতিতে কোনো শূন্যস্থান শূন্য থাকে না, এটা আমরা জানি। ইন্ডিয়া মানচিত্র থেকে ইন্ডিয়াটা উধাও হয়ে গেলে যে বাংলাদেশের মানুষ একেবারে মারা পড়বে তাও না ব্যাপারটা। কিন্তু এই মুহূর্তে যে রাষ্ট্রীয় ব্যবস্থা, যে রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থা এই দক্ষিণ এশিয়ায় বর্তমানে বজায় আছে, সেই পরিস্থিতিতে আমাদেরও ইন্ডিয়াকে প্রয়োজন। ইন্ডিয়া ছাড়া আমরা অচল। সুতরাং ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়াতে যে আপনি বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, চিকিৎসা আনতে যাচ্ছেন, শপিং করতে যাচ্ছেন, যে কারণে যান না কেন, সেটা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে দুই দেশের সঙ্গে দুই দেশের। আপনি যখন যাবেন অবশ্যই ভারতীয় জনগণ, ভারতীয় সরকার, ভারতীয় আইন এগুলোর প্রতি অবশ্যই আপনার পূর্ণ সম্মান থাকতে হবে। পাশাপাশি সম্মানটা আদায় করেও নিয়ে আসতে হবে। আপনি বাংলাদেশি হিসেবে ইন্ডিয়া যাচ্ছেন, একজন ট্যুরিস্ট, একজন বিদেশি নাগরিক, আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি আদায় করে নিয়ে আসবেন, অবশ্যই মারামারি করে না। সেটা আপনার দেশপ্রেম, আপনার আচরণ এগুলোর মাধ্যমে আপনাকে আদায় করে নিয়ে আসতে হবে। সো শুভ হোক আপনাদের ইন্ডিয়া যাত্রা, ভালো থাকবেন।